প্রেগনেন্সি কিটটাতে এবারও একটা দাগ আসলো। সেটা দেখে রাগে অন্তর আমাকে এক থাপ্পড় বসিয়ে দিল। আমি ফ্লোরে ছিটকে পড়লাম। ঠোঁট কেটে রক্ত বের হয়ে আসলো আমার। গালিগালাজ করতে করতে বলল, তুই একটা অপয়া, তুই বন্ধা, তুই জীবনে আমাকে সন্তানের মুখ দেখাতে পারবি না। আমি তোকে তালাক দিব, আজই আমার বাসা থেকে চলে যাবি তুই। ওর চিল্লাচিল্লি শুনে আমার শাশুড়ি আমাদের রুমে চলে আসলো। এসে বলল, কি হয়েছে বাবা, এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? শরীর খারাপ করবে তো। অন্তর তীব্র রাগে গজগজ করতে করতে বলল, কি হবে আবার? ও একটা বন্ধা মা, ও বাচ্চা জন্ম দিতে পারবে না। বিয়ের 6 বছর হয়ে গেল, একটা বাচ্চা জন্ম দিতে পারল না। ওকে নিয়ে ঘর করা যায় না মা। আমি তাকে বললাম, বাচ্চা হচ্ছে না, সেই দোষ আমাকে দিচ্ছেন কেন? সমস্যা তো আপনারও থাকতে পারে। আমার মা আমাকে ডাক্তার দেখিয়েছেন। ডাক্তার বলেছে আমার মা হওয়ার সম্পূর্ণ ক্ষমতা আছে। আপনি ডাক্তার দেখান, এরপর বোঝা যাবে দোষটা কার। আমার কথা শুনে অন্তর এসে আমার চুলের মুঠি ধরে বলল, তোর মা তোকে ভুয়া ডাক্তার দেখিয়েছে, বুঝেছিস? ভালো ডাক্তার দেখালে তো সমস্যা ঠিকই ধরা পড়তো। আমার কোনো সমস্যা নাই, বুঝলি? আমার দিকে ভুলে আঙুল তুলবি না, আর কখনো যদি তুলিস তাহলে তোর আঙুল সহ এই মুখটা একদম ভেঙে ফেলবো আমি। কথাটা মনে থাকে যেন। খুব শক্ত করে চুলে ধরার কারণে বেশ ব্যথা পাচ্ছিলাম আমি। ওনাকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম, আমি তো আঙুল তুলিনি, শুধু আপনাকে ডাক্তার দেখাতে বলেছি। তাছাড়া এমনও তো হতে পারে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। দেরি করে কি কারো বাচ্চা হয় না? আমাদের হয়তো দেরি করে দিবেন, একটু ধৈর্য ধরুন। অন্তর দাঁতে দাঁত চেপে বলল, তোর মুখে তো কথার খই ফুটেছে, ধৈর্য ধরুন বলছিস? এত কথা কোথায় শিখেছিস তুই? তুই আমাকে এসব কথা বলার কে? তোর কথা শুনতে হবে এখন আমার? সাহস কোথায় পেলি তুই এসব বলার? বলে আমার চুলের মুঠি আরো শক্ত করে ধরল অন্তর। আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম, মুখ দিয়ে আহ শব্দ বেরিয়ে আসলো। অন্তর আমাকে সেভাবে ধরে রেখে বলল, তোর প্রমাণ লাগবে তাই না? দাঁড়া, তোকে প্রমাণ আমি দেব। তোকে এবার এমন প্রমাণ দেব তুই কল্পনাও করতে পারবি না। খুব তো বেড়েছিস তাই না? পাখা গজিয়েছে তোর। তোর পাখা কেটে ফেলার ব্যবস্থা করছি বলে আমাকে ছেড়ে দিল। এরপর বাসা থেকে বের হয়ে গেল। আমি সেভাবেই বসে রইলাম। এত কিছুর পরও আমার শাশুড়ি একটা কথাও বললেন না, বরং ছেলে যাওয়ার পর একটা মুখ ভেঙচি দিয়ে আমার ঘর থেকে বের হয়ে গেলেন। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম। এরপর আমি আস্তে আস্তে উঠে বাথরুমে গিয়ে চোখ মুখে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। এলোমেলো চুলগুলো ঠিক করে নিলাম। বিছানায় বসে নিজের এলোমেলো হওয়া জীবনটার পিছনের স্মৃতিগুলো স্মরণ করতে লাগলাম। অন্তরের সাথে বিয়ে হয়েছে আমার 6 বছর হলো। আমাদের কোনো সন্তান নেই। চেষ্টা করেছি বহুবার, কিন্তু কাজ হয়নি। বিয়ের 6 মাস যাওয়ার পর থেকে অন্তর আর তার মা বাচ্চার জন্য পাগল হয়ে গিয়েছিল। বারবার চেষ্টা করার পরও যখন আমি কনসিভ করতে পারছিলাম না, তখন অন্তর আর তার মা আমাকে দোষারোপ করতে থাকলো। তাদের ভাষ্য মতে আমার সমস্যাতে বাচ্চা হচ্ছে না, আমি কখনো মা হতে পারবো না। এরপর আমি আমার মায়ের কাছে গিয়ে সবটা বলেছিলাম। মা আমাকে ডাক্তার দেখিয়েছিলেন, আমার কোনো সমস্যা ধরা পড়েনি। এরপর আমি অন্তরকেও ডাক্তার দেখাতে বলেছিলাম। সে ডাক্তার তো দেখায়নি, বরং আমাকে গালমন্দ করেছে। আর আজ তো সে সীমায় অতিক্রম করে ফেলেছে। এসব ভাবতেই আমার চোখ থেকে নোনা জল বইতে শুরু করলো। আমি চিৎকার করে কাঁদতে শুরু করলাম। কিছুক্ষণ পরে আমার শাশুড়ি আমার রুমে আসলো। এসে উনি বললেন, ন্যাকা যত সব, এত ঢং করছো কেন বলো তো? একে তো বাচ্চা হয় না, তার উপর যা তা বললে আমার ছেলেকে। তোমাকে যে আমার ছেলে এখনো ঘরে রেখেছে এই তো ঢের বেশি। তাড়াতাড়ি রান্নাঘরে আসো, রান্না বান্না করতে হবে। অন্তর এসে খাওয়া দাওয়া করবে না বলে উনি চলে গেলেন। আমি চোখ মুখ মুছে নিলাম। মন চাচ্ছে এই সংসার ছেড়ে এই মুহূর্তে বেরিয়ে যাই।
কিন্তু নিয়তি আমার বড্ড নিষ্ঠুর। ছোট থাকতে বাবা মারা গেছে, মাই আমাকে একা বড় করেছে। মা আমার জন্য কত কষ্ট করেছে তা তো নিজের চোখেই দেখেছি। এরপর অন্তরের সাথে বিয়ে দিয়েছে। অন্তর ভালো ছেলে, ভালো একটা চাকরি করে, তাই বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু কে জানতো ভিতরে ভিতরে মানুষটা এমন এমন পরিস্থিতি হবে জানলে মা কখনো আমায় বিয়ে দিত না। এখন না পারছি আর সহ্য করতে, না পারছি ছেড়ে দিতে। গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এখন ফিরে গিয়ে আবার মায়ের টেনশন বাড়াতে আমি একদম চাচ্ছিলাম না। ভাগ্যে এমন দুরবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেললাম। এবার রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেলাম। শাশুড়ি গিয়ে নিজের রুমে শুয়েছে। আমি একার হাতেই রান্না করি সবসময়, সে ধারে কাছেও আসে না। 6 বছর ধরে এমনই চলে। আমি যেন তাদের কাজের বুয়া। আজও রান্না বান্না করে সব গুছিয়ে গোসল সেরে নিলাম। দুপুর হয়ে গেছে। শাশুড়ির জন্য খাবার বেড়ে তাকে ডাকলাম। এরপর অন্তরকে ফোন করলাম, তার ফোন বন্ধ। শাশুড়ি খেতে বসে বললেন, ছেলেটা আমার কোথায় গিয়েছে, খবর কিছু রেখেছ নাকি? ছেলের আয়ের টাকা তো শুধু গিলতেই পারো, তার খেয়াল তো আর রাখতে পারো না। ও কোন সকালবেলা বেরিয়েছে, এখনো ফিরছে না, সেই খেয়াল আছে তোমার? ফোন করেছ? আমি ছোট আওয়াজে বললাম, কল করেছি, ফোন বন্ধ। শাশুড়ি বললেন, বন্ধ তো থাকবেই, যা কথা শুনিয়েছ তুমি ওকে। আচ্ছা, তোমার এমন মুখ আসলো কোথা থেকে বলো তো? তোমার মা গতবার এগুলো শিখিয়ে পাঠিয়েছে, তাই না? না হলে অমনভাবে তো কথা বলতে না কখনো তুমি। ছেলেটাকে একদম রাগিয়ে দিয়েছ। আল্লাহ জানে আজ বাড়ি ফিরে কিনা। শাশুড়ির কথায় কিছু বললাম না। জবাব দিলে কথা বাড়বে, ঝগড়া হবে, তাই চুপ করে রইলাম। সে খাওয়া শুরু করলো। আমি রান্নাঘরে গেলাম ডালের বাটিটা আনতে। ওই সময়ে কলিং বেল বেজে উঠল। আমার শাশুড়ি চেঁচিয়ে বললেন, কলিং বাজছে, দরজাটা খুলবে তো নাকি? কোথায় গেলে মৌ? আমি ডালের বাটি হাতে করে দরজা খুলতে গেলাম। দরজা খুলতে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। অন্তর বরের বেশে আমার সামনে দাঁড়িয়ে আছে, সাথে বধূ বেশে একটা মেয়ে। অন্তর আমাকে দেখে বলল, তোর না প্রমাণ লাগবে? এই দেখ, বিয়ে করে এনেছি, তোকে 1 মাসের মধ্যে প্রমাণ দিচ্ছি আমি। ওয়েট অ্যান্ড ওয়াচ। মিট মাই নিউ ওয়াইফ ফিজা। ওনার কথা শুনে আমার হাত থেকে ডালের বাটিটা পড়ে গেল। গরম ডাল ছিটকে পড়লো আমার পায়ের ওপর। ওদের পায়ের কাছেও পড়ল কিছুটা। অন্তর নতুন বউকে নিয়ে দূরে ছিটকে গেল। আমি সেভাবেই দাঁড়িয়ে রইলাম। পায়ে যে গরম ডাল পড়েছে তার কোনো অনুভূতি হচ্ছে না। নিজেকে অনুভূতি শূন্য মনে হচ্ছে এই মুহূর্তে। মুখে মুখে অন্তরকে যাই বলি না কেন, তাকে যে আমি ভালোবাসি তা কিন্তু সত্যি। 6টা বছর মানুষটার সঙ্গে আছি, তার প্রতি ভালোবাসা থাকাটা স্বাভাবিক। ভালো খারাপ সবসময় তার পাশে ছিলাম, তার অর্ধাঙ্গিনী হয়ে। এতগুলো বছরে যত কষ্টই উনি দিক না কেন, তাকে ছাড়ার চিন্তা মাথায় আনেনি। বেশি কষ্ট পেলে তখন এরকম চিন্তা মাথায় আসে, কিন্তু কিছুক্ষণ পর আবার চলে যায় মাথা থেকে। সে যাই হোক, আমার সাথে যেমনই করুক, সে আমার স্বামী, তার পাশে থাকা আমার দায়িত্ব। কিন্তু আজ সে আমার সাথে কি করলো? এটা আমার জন্য সতীন নিয়ে এলো। সতীনের সংসার করতে হবে আমাকে। আমার 2 চোখ দিয়ে নোনা জল পড়ছে। অন্তর চেঁচিয়ে উঠে বলল, কি করলি এটা তুই? তোর সাহস দেখি কম না। তুই আমার নতুন বউকে পুড়িয়ে মারতে চাস? ওর কথায় তাচ্ছিল্যের হাসি দিলাম। তাদের গায়ে শুধু ডালের ছিটা গিয়েছে, নতুন বউয়ের তো শুধু শাড়িতে লেগেছে। আমার তো পা ঝলসে গেছে মনে হচ্ছে। আর সে কি বলল? দরজার সামনের এমন হট্টগোল শুনে আমার শাশুড়িও চেঁচামেচি করতে করতে চলে আসলো। শাশুড়ি বলল, দরজার সামনে কি হয়েছে? সঙ্গের মতো দাঁড়িয়ে আছো যে, ডালটাও তো ফেলে দিলে। বলি কি, তুমি কি শুধু হাত পায়ে বড় হয়েছ? তোমার এখনো আক্কেল হয়নি? শাশুড়ি হাঁটতে হাঁটতে দরজার সামনে এলো। দরজার দিকে তাকিয়ে অন্তরকে দেখে তিনি বললেন, কি রে বাবা, কি করেছিস তুই? তুই আবার বিয়ে করেছিস? অন্তর হাসলো। পাশের মেয়েটা এগিয়ে এসে শাশুড়িকে সালাম করলো। শাশুড়ি কিছু বললেন না,
চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অন্তর বলল, আবার বিয়ে করেছি মা। ওর তো প্রমাণ লাগবে আমি পুরুষ কিনা। দেখো না, বারবার ডাক্তারের কথা বলে আমাকে, তাই ওকে সত্যিকারের প্রমাণ দিব আমি এবার। সমস্যা যে ওর, এটা আমি প্রমাণ করব। শাশুড়ি বললেন, তাই বলে এভাবে হুট করে বিয়ে করে নিবি? বলা নেই ক নেই, কোন মেয়েকে বিয়ে করলি তুই? ওর বংশ পরিচয় কি? অন্তর বিরক্ত হলো, বলল, উফ মা, ওকে বিয়ে যেহেতু করেছি, ওর সম্পর্কে ভালো মতো জেনে শুনেই বিয়ে করেছি আমি। এবার ভিতরে আসতে দাও তো আমাদের। ওই অপয়া তো ওকে একটু আগে পুড়িয়ে মারতে চেয়েছিল। দেখো না কেমন ডাল ফেলে দিল ওর গায়ে। এতক্ষণ ধরে ওদের কথা শুনেই যাচ্ছি আমি, উত্তর দেওয়ার মতো বল শক্তি কিছুই খুঁজে পাচ্ছি না। পাবো কিভাবে? আজ তো আমার পায়ের নিচের মাটি সরে গেছে। এতদিন দেয়ালে পিঠ ঠেকিয়ে এ বাড়িতে ছিলাম, এখন এ বাড়িতে থাকবো আমি কিসের আশায়? অন্তরের কথার জবাবে আমি বললাম, আপনার নতুন বউয়ের তো গায়ে পড়েছে ডাল, এতেই পুড়ে গেছে। আপনি যে আজ আমার মনটাই পুড়িয়ে দিলেন, তার কি হবে? বলে আমি ভিতরে চলে আসলাম। আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। আমার শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। এখন কি করব বুঝতে পারছি না। ধপ করে বিছানায় বসে পড়লাম। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। বিছানায় বসেছি 2 মিনিটও হয়নি, দরজায় ধীরিম ধীরিম শব্দে উঠে দাঁড়ালাম। মনে হচ্ছে যেন দরজাটা ভেঙেই ফেলবে। আমি দ্রুত দরজাটা খুলে দিতে অন্তর কর্কশ শব্দে বলল, দরজা দিয়ে রুমে কি করছিস? বের হ এখান থেকে। নতুন বই এনেছি, দেখছিস না? আজ থেকে এ বাড়ি, এ ঘর, সব কিছু ওর। তোর যা ছিল সব ওর। বলে বৃষ্টি হাসি দিল সে। নতুন বউটা এতক্ষণ চুপ থাকলো, এ যাত্রায় মুখ খুলল। বলল, তুমি বিবাহিত জেনে বিয়ে করলো? আমি সতীনের সংসার করব না অন্তর। ওকে এ বাড়ি থেকে তোমায় বিদায় করতে হবে। অন্তর বলল, ডোন্ট ওয়ারি, 1 সপ্তাহের মধ্যে ওকে ডিভোর্স দিয়ে দিব আমি। এরপর এ বাড়ি থেকে আউট। তাদেরকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি। সে ভাবলো কিভাবে সে এমন একটা কাজ করার পর আমি তার বাড়িতে থাকব, তাও 1টা সপ্তাহ? বাড়িতে এই মুহূর্তেই ছাড়ব। আমি তাকে বললাম, আপনি ভাবলেন কি করে? আপনার সংসার আমি আরও করব। আমার ভালোবাসার এই প্রতিদান দিলেন আপনি। এটা কি করে পারলেন আপনি অন্তর? বলেই কান্নায় ভেঙে পড়লাম আমি। অন্তর বলল, সেটা তোর ওসব কথা বলার আগে ভাবা উচিত ছিল। তাছাড়া বিয়ে আমি আগে পরে করতামই। তুই তো জীবনেও আমাকে বাচ্চার মুখ দেখাতে পারতি না। আমি আর কিছু বললাম না। তার সাথে কথা বলতেও মন চাচ্ছে না। সেখান থেকে বেরিয়ে ড্রয়িংয়ে চলে আসলাম। আমার শাশুড়ি সোফায় বসেছিলেন। আমাকে দেখে বললেন, দেখলে পুরুষ মানুষের সাথে মুখ নাড়ালে কি হয়? তাছাড়া ছেলেটা ভালোই করেছে। এবার নাতি নাতনির মুখ আমি দেখতে পারবো। আমি তাকে কোনো উত্তর দিলাম না। নাকের নাকফুল আর কানের দুলজোড়া খুলে তার সামনে দিলাম। হাতে চুড়ি দুটোও খুলে ফেললাম। এরপর মেইন দরজার দিকে হাঁটা শুরু করলাম। শাশুড়ি আমাকে ডেকে বললেন, কোথায় যাচ্ছ? আমি শান্তভাবে বললাম, চলে যাচ্ছি। আপনাদের আর আমার মতো অপয়াকে দেখতে হবে না। আমি চলে যাচ্ছি, কিন্তু আমার সাথে আপনারা যা করেছেন তার পরিণাম আপনারা ভোগ করবেন মা। আমি সহ্য করেছি আপনাদেরকে, আপনাদের প্রত্যেকটি অপবাদকে, কিন্তু ওপরওয়ালা সইবে না মা। তিনি আপনাদের বিচার ঠিকই করবেন। এতটুকু বলে চোখের পানি মুছে নিলাম আমি। আমার শাশুড়ি কিছু একটা বলার জন্য তৈরি হচ্ছিলেন। তাকে সেই সুযোগ না দিয়ে আমি বললাম, আপনার ছেলেকে বলবেন ডিভোর্স পেপারটা আমার মায়ের বাসায় পাঠিয়ে দিতে। এখন আসি, ভালো থাকবেন। বলেই সে বাসা থেকে বের হয়ে গেলাম আমি। একা পরে সে বাড়ি ছাড়লাম আমি। বাড়ি থেকে বের হয়ে ইচ্ছে হলো গাড়ির নিচে ঝাঁপ দিই, কিন্তু আমার মাটা পৃথিবীতে একা। আমি শেষ হয়ে গেলে সেও শেষ হয়ে যাবে। তাই রওনা হলাম মায়ের বাসার দিকে। মায়ের বাসা এ বাসা থেকে বেশি দূরে না, বলা যায় প্রতিবেশী। মা একাই থাকেন।
আমার মা আগে এলাকায় থাকতেন না, আমার বিয়ের পর এসেছেন। আমার কাছাকাছি থাকতে চাওয়ার কারণে এখানে এসেছেন তিনি। পায়ে হেঁটে মায়ের কাছে চলে গেলাম আমি। দরজায় কলিং বেল দেওয়ার আগে মুখ চোখ মুছে নিলাম। নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করলাম। দরজায় কলিং বেল দিতেই মা দরজা খুলে দিলেন। মিষ্টি হেসে আমাকে বললেন, তুই এসেছিস, কতদিন পর আসলি? মায়ের খোঁজ নিতে ইচ্ছে হয় না এখন আর? শত চেষ্টা করেও নিজেকে আর সামলাতে পারলাম না। মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে ফেললাম। মা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, কি রে, কাঁদছিস কেন? এভাবে কাঁদে কেউ? কি হয়েছে? আয় আয়, জলদি ঘরে আয়। মা আমাকে ঘরে নিয়ে এসে দরজা লাগিয়ে দিলেন। এরপর বিছানায় বসিয়ে জিজ্ঞেস করলেন, কি রে, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? ও বাড়ির কেউ আবার কিছু বলেছে তাই না? তুই বলিসনি তোর কোনো সমস্যা নেই? অন্তর ডাক্তার দেখিয়েছে, ওরও তো কোনো সমস্যা থাকতে পারে। ওর মাকে। মা থেমে গেল। আমার পায়ের দিকে তাকিয়ে বলল, এ কি, পায়ের কি অবস্থা বানিয়েছিস? পুড়ল কি করে? মা দ্রুত গিয়ে পেস্ট নিয়ে আসলো। আমার পায়ের পোড়া অংশে লাগিয়ে দিতে দিতে বলল, এভাবে পুড়ল কি করে? রান্না করতে গিয়ে পুড়িয়েছিস? নিজের খেয়াল রাখতে। অন্তর আবার বিয়ে করেছে মা, তাই আমি চলে এসেছি মা। উনি আমায় ডিভোর্স দিবে। আমার কথায় মায়ের মুখ বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ মলিন হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। এরপর হঠাৎই বুকে হাত দিয়ে জ্ঞান হারান। মায়ের চোখে পানির ছিটা দিয়ে হাত পা মালিশ করার পরও যখন মায়ের জ্ঞান ফিরল না, তখন ডেকে আনলাম পাশের ঘরের আন্টিকে। উনি পরামর্শ দিলেন মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার। বাড়ির সবাই মিলে মাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার মাকে দেখে বললেন হার্ট অ্যাটাক করেছে। শুনে কষ্ট পেলাম অনেক। আমার সাথে এমন কেন হচ্ছে? একে তো অন্তর এমন করলো, তার ওপর মায়ের এমন অবস্থা। কোথায় যাব আমি? কি থেকে কি করব ভেবে পাচ্ছি না আমি। মায়ের পাশে মায়ের হাতটা ধরে বসে থাকলাম। মায়ের জ্ঞান ফিরল কিছুক্ষণ পর। জ্ঞান ফিরতে শক্ত করে মায়ের হাত ধরলাম। মা কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে বললেন, মা রে, এমন হলো কেন বলতো? তোর কপালে এমনটা হওয়ার ছিল। মা হয়ে আমি এসব কিভাবে সহ্য করি বল? এখন তোর কি হবে? মায়ের কথা আমিও কেঁদে ফেললাম। মাকে বললাম, তুমি কেঁদো না, কপালে যা হওয়ার হয়েছে। ওপরওয়ালা ঠিক বিচার করবেন। তুমি টেনশন করো না মা। তোমার কিছু হলে আমি মেনে নিতে পারবো না। মা ও আমি দুজনেই সমান তালে কাঁদছি। আমি মাকে বারবার সান্ত্বনা দিচ্ছি, মাকে বোঝাচ্ছি আমার একটা ব্যবস্থা হবেই, কিন্তু আসলেই কি হবে আমার? হাসপাতালে কেটে গেল 3 দিন। 3 দিন পর বাড়িতে ফিরলাম আমরা। রাস্তা দিয়ে আসার সময় দেখছিলাম আশেপাশের মানুষ আমাদের দিকে কেমন করে যেন তাকাচ্ছিল। কেউ কেউ হেসে হেসে কানাকানি করছিল। বুঝলাম না এমন কেন করছে। আমরা বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে সব গুছিয়ে মায়ের জন্য রান্না করে নিলাম। মাকে খাইয়ে নিজেও খেয়ে নিলাম। এরপর বিকেলের দিকে আমাদের পাশের ঘরের আন্টি আসলেন। ওনার নাম রুমা। উনি ওই দিন মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। আন্টি এসে মায়ের ভালো মন্দ খোঁজখবর নিলেন। এরপর বললেন, তোমার মেয়েকে না তুমি ডাক্তার দেখাইছিলা সুমি? তুমি না আমারে বললা তোমার মেয়ের কোনো সমস্যা নেই, তাইলে এগুলা কি শুনি সুমি? ওনার কথার মানে কিছুই বুঝলাম না। মা আর আমি একে অপরের দিকে তাকিয়ে আছি। আমি ওনাকে বললাম, কি হয়েছে আন্টি? আন্টি বললেন, তোমার জামাই নাকি আবার বিয়া করছে। অন্তরের মা পুরা এলাকা বলে বেড়াইতাছে তুমি বন্ধা, তাই তার ছেলে আবার বিয়ে করছে, তোমাকে তালাক দিয়ে দিবে, আরো নানান কথা। অবাক হলাম আমি। এর মধ্যে সারা এলাকায় বলেছে আমার বাচ্চা হবে না, মানে আমার ঘরে সব দোষ দিয়ে দিল। কি করব আমি এখন? কে বিশ্বাস করবে আমার কথা? ভিতরে ভিতরে ভেঙে পড়লাম, কিন্তু কাউকে বুঝতে দিলাম না। মা তো কেঁদে ফেললেন। বললেন, ওরা খুব খারাপ আপা, আমার মেয়েটার কোনো দোষ নেই। ওরা মিথ্যা অপবাদ দিয়ে আমার মেয়েটাকে ঘরছাড়া করেছে আপা। আন্টি বললেন,
আমি তো জানি বোন, কিন্তু মহল্লা সবাই তো জানে না। অন্তরের মা যেইভাবে সবার কাছে বইলা বেড়াইতেছে, তোমারে আর কি বলবো। মহল্লার একটা মানুষরেও জানানের কাম বাদ দেয় নাই। মা বললেন, ওই মহিলাকে আর তার ছেলেকে আমি যদি আগে চিনতাম, তাহলে জীবনেও মেয়েকে ওদের বাড়িতে বিয়ে দিতাম না আপা। ওরা মানুষ না। মহিলা মাকে সান্ত্বনা দিলেন, আমাকেও বিভিন্ন উপদেশ দিলেন। এরপর চলে গেলেন। আমি শুধু নিজের পরিস্থিতি কতটা ভয়াবহ তাই ভাবছি। একে তো আমার ওপর মিথ্যা অপবাদ দিল, এখন তো মহল্লায় ছড়িয়ে দিল সে অপবাদ। দীর্ঘশ্বাস ফেললাম এসব ভেবে। এর মাঝে কেটে গেল কয়েকদিন। ঘর থেকে বের হয় দায় হয়ে গেল। কেউ দেখলেই নানান কটূক্তি করে, আমাদের দেখলেই নানান কথাই শোনাচ্ছে। চুপচাপ শুনেই যাচ্ছি, কোনো উত্তর দিচ্ছি না। ওপরওয়ালার বিচারের আশায় তাকিয়ে আছে। আজ বিকেলে আবার ডিভোর্স পেপার চলে এসেছে আমাদের বাড়িতে। এর কথা আগেই জানতাম, কারণ এটা বাড়িতে আসার আগে মহল্লার সবার কানে কানে পৌঁছে গেছে যে এটা আজ আসবে। অন্তরের মা গিয়ে গিয়ে সবার কাছে বলেছে এই খবর। বাতাসে বাতাসে আমার কানেও চলে এসেছে এই খবর। এই যন্ত্রণা যেন মরণ যন্ত্রণার সমতুল্য। নিজেকে এখন পাগল পাগল লাগছে। শেষ পর্যন্ত অন্তরের সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেল। সে নিজের হাতে সবকিছু শেষ করে দিল। আলাদা হয়ে গেলাম আমরা। এখন দুজনের রাস্তা আলাদা আলাদা। তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই ভাবলেই বুকটা খা খা করে ওঠে। মানতে পারছি না যেন এটা আমি, কিন্তু সত্যি তো আর মিথ্যা হয় না। সময় চলতে থাকে। কেটে গেল আরও কয়েকটা দিন। একে তো এমন যন্ত্রণা, তার উপর আশেপাশের মানুষের কটু কথা। ভীষণ কষ্ট দিচ্ছে আমাকে এগুলো। গতকাল তো দেখেছি অন্তর তার নতুন বউ নিয়ে আমাদের বাসার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। কি সুন্দর হেসে হেসে যাচ্ছে আর কথা বলছে তার সাথে। এসবের পর নিজেকে সামলাতে বড্ড কষ্ট হচ্ছিল আমার। মাও বোধহয় আমার কষ্ট বুঝলেন। একদিন বিকেলে মা আমাকে বললেন, তোকে একটা কথা বলার ছিল। আমি তখন জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। মায়ের কথা শুনে তার দিকে তাকিয়ে বললাম, বলো। মা বললেন, আগামীকাল তোর ছোট মামা তোকে নিতে আসবে। আমি আশ্চর্য হলাম। জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? মা বললেন, কিছু হয়নি, তুই এখন থেকে সেখানেই থাকবি। মায়ের কথা ঠিক বুঝলাম না। আমি এখন থেকে সেখানেই থাকবো মানে? আমি মামার বাড়িতে থাকতে যাব কেন? মাকে বললাম, মানে সেখানে পাঠাচ্ছ কেন আমাকে? মা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, পাঠাচ্ছি না, চলে যাচ্ছি। এখানে আর থাকছি না। বাড়িওয়ালাকে না করে দিয়েছি, টেইলার্সও বন্ধ করে দিয়েছি। এ মাস শেষ হলে আমিও তোর মামা বাড়ির দিকে চলে যাব। এ এলাকায় আর থাকা যাবে না রে মা। তোকে এমন দেখতে আমার একটুও ভালো লাগে না। এসব মানুষের কথাবার্তা শুনে তুই মন খারাপ করে থাকিস, তা আমি চাই না। সবাই না জানলেও আমি তো জানি আমার মেয়ের দোষ না গুণ। কিন্তু কাউকে কিছু বলে লাভ হবে না যে। তাই এ শহর ছাড়াই আমাদের জন্য ভালো হবে। তুই কাল তোর মামার সাথে যাবি, ব্যাস। মায়ের কথার বিপরীতে কিছুই বললাম না। ঠিকই বলেছে। এলাকায় থাকলে আমি পাগল হয়ে যাব। অন্তর এভাবে আমার সামনে ঘুরলে আমি ঠিক পাগল হয়ে যাব। তাই তৈরি হলাম এ শহর ছাড়ার জন্য। আগামীকাল মামার সাথে রওনা হব রাজশাহীর উদ্দেশ্যে। ছোট মামা এলেন সকাল 10টা নাগাদ। মামা আসার পরপরই মা কেঁদে দিলেন। মামা মাকে সান্ত্বনা দিলেন কিছুক্ষণ। এরপর আমাকেও ধৈর্য ধরতে বললেন। আমার ব্যাগপত্র আমি গুছিয়ে নিয়েছি গতকাল রাতে। মা মামার জন্য খাবার বাড়লেন। খাওয়া দাওয়া শেষ করে আমাকে নিয়ে রওনা হলেন মামা। ব্যাগপত্র নিয়ে গেটে আসতে দেখা হলো অন্তরের সাথে। অন্তর আমাকে দেখে বিশ্রীভাবে হাসলো, বলল, কোথায় যাচ্ছিস? কোথাও গিয়ে লাভ নেই, তোর কলঙ্ক মুছবে না। তুই কারো ঘর করতে পারবি না কখনো, দেখিস। তোর মতো বন্ধা মেয়েকে কে বিয়ে করবে? বলে সে অট্ট হাসিতে ফেটে পড়ল। আমার খুব ঘৃণা হলো। এই মানুষটার জন্য প্রেম ভালোবাসা কিছুই অন্তরে অবশিষ্ট থাকলো না। তার কথা শুনে তাকে কিছু না বলে মামার সঙ্গে চললাম
সে পেছন থেকে আরও নানান কথা শোনালো। আমি কিছু বললাম না। স্টেশনে পৌঁছে টিকিট কাটলাম ট্রেনের। রওনা হলাম রাজশাহীর দিকে। এ শহর থেকে বহু দূরে চলে যাচ্ছি আমি, যেখানে আমাকে কেউ চিনবে না, কেউ এসব ব্যাপারে কথা বলবে না। আমি রাজশাহীতে এসেছি প্রায় 1 মাস হয়ে গেছে। আপাতত ছোট মামার বাসাতে আছি। মা বলেছেন উনি এখানে আসলে আমরা ভাড়া বাসায় চলে যাব। মা আরও বলেছেন নানা বাড়ি যে জায়গাটুকু মা পেয়েছেন সেখানে ঘর করবেন। এরপর আমরা সেখানেই থাকব। আমার ছোট মামি মানুষটা খুব ভালো মনের মানুষ। আসার পর থেকে আমাকে বিভিন্ন উপদেশ দিয়েছেন। জীবনের সামনে চলার মনোবল জোগাতে বলেছেন। কারো জন্য জীবন থেমে থাকে না। তিনি কয়েকটা দিনে আমাকে অনেকটাই সাহস জুগিয়েছেন। অন্তরের জন্য ভালোবাসাগুলো বদলে ঘৃণায় পরিণত হচ্ছে এখন। আমার মা এসেছেন 2 দিন আগে। মা আসার পর বড় মামা এসেছেন ছোট মামার বাড়িতে। বড় মামা নানার থেকে পাওয়া জমি বিক্রি করে শহরের দিকে বাড়ি করেছেন। উনি এখন ওখানেই থাকেন। আজকে উনি এসেছেন এই বাসায়। মামাকে দেখে মা আবার কান্না করে দিল। এরপর মামাকে সব ভেঙে বলল। শুনেই মামা রেগে গিয়ে বললেন, আমি তোকে আগেই বলেছিলাম ওই ছেলের সাথে তোর মেয়ের বিয়ে না দিতে। ছেলেটাকে আমার সুবিধার মনে হয়নি। তোরা তো আমার কথা শুনলি না। ভালো চাকরি দেখে দিয়ে দিলি বিয়ে। এবার দেখ আসল রূপ বেরিয়ে এলো তো। মামার আগে ফুসছেন। মা কান্না করছে। বড় মামি ফোড়ন কেটে বলল, ছেলের দোষ আছে, তোমার ভাগ্নিরও দোষ আছে। ছেলে যা করছে খারাপ করছে, ঠিক আছে, কিন্তু তোমার ভাগ্নির তো বাচ্চা হয় না। ছেলে কি তোমার ভাগ্নিকে মুখ দেখে রাখবে? ছেলের কি বাপ হইতে মন চায় না? আমি মামা মামিদের কথার মাঝখানে যাইনি, পাশের ঘরে ছিলাম। সেখান থেকে তাদের কথা শোনা যাচ্ছে। ওনার কথা শুনে বিস্মিত হলাম। মা বললেন, ভাবি, আমার মেয়ের কোনো সমস্যা নেই। ওরা ওর নামে মিথ্যা অপবাদ ছড়িয়েছে। বড় মামি আবারও বললেন, তারা তোমার মেয়ের নামে মিথ্যা অপবাদ ছড়াইছে, এটা তুমি বলো কেমনে? 6 বছর হয়েছে বিয়ে দিলা, বাচ্চা হইল না, তাহলে তুমি এইটা কও কেমনে? কারণ আমার মেয়েকে আমি ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছে ওর সমস্যা নেই। বড় মামি এবার মুখ ভেঙচি দিলেন। এরপর বললেন, বলতে পারি না বাপু, কি কও না কও। কি ডাক্তার ফাক্তার দেখাও তোমরা, কে জানে পুরুষ মানুষের কি দোষ থাকে কোনো? দেখাও গিয়া, তোমার মাইয়ারই দোষ। মামির কথায় মা রেগে গেলেন। এক কথায় 2 কথায় মামির সাথে মায়ের খুব লাগলো। এরপর বড় মামা ধমকে মামিকে চুপ করালেন। আমি খালি চুপচাপ তাদের কথা শুনলাম, কোনো উত্তর দিলাম না। তখন ছোট মামি আমার কাছে আসলো। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখেছিস তো কি হচ্ছে? এর মানে এই না তুই হেরে গেছিস, তোকে লড়তে হবে, ওদের মুখ বন্ধ করার ব্যবস্থা করতে হবে। ছোট মামির মুখের দিকে ফ্যাল করে তাকিয়েছিলাম সেদিন, আর মনে মনে সামনে এগিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করলাম। সময় চলতে চলতে চলে গেল 2 বছর। নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছি আমি। অন্তরের জন্য কোনো অনুভূতি অবশিষ্ট নেই। যা আছে তা কেবল ঘৃণা। আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। মা এখানে এসে আবার একটা টেইলার্স দিয়েছেন। নানার জমিতে একটা ছোটোখাটো ঘর উঠিয়েছি আমরা। আমি পড়াশোনার পাশাপাশি কয়েকটা টিউশনি করছি। নিজেকে সামলে বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছি আমি। দিনগুলো ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন বিকেলে টিউশনি থেকে ফিরে ঘর ভর্তি মেহমান দেখে চমকে গেলাম। আমাকে দেখে আমার ছোট মামার মেয়ে মিতু দৌড়ে এসে বলল, মোয়াপো, আম্মু বলেছে তোমাকে পিছনে দরজা দিয়ে ঘরে যেতে, সামনে অনেক মেহমান তোমাকে দেখতে এসেছে। আমি ওকে কিছু বললাম না। পিছনে দরজা দিয়ে ঘরে গেলাম। দেখলাম বড় মামা আর বড় মামি এসেছে। মায়ের সাথে তারা কি যেন বিষয়ে কথা বলছে। ছোট মামি আমাকে দেখে আমার কাছে আসলেন। মন খারাপ করে বললেন, তোর জন্য আমার খুব কষ্ট হয় রে মৌ। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি এদের ঝাঁটাপিটা করে বাড়ি থেকে তাড়াতাম।
কিন্তু আমার সেই ক্ষমতা নেই রে। আমি তোকে সাহস নিয়ে চলতে বলল, আমার সাহস নেই রে। আজ তোর জন্য কিছু করতে পারলাম না আমি। আমাকে ভুল বুঝিস না তুই। আমি মামির কথার মানে কিছুই বুঝলাম না। মামিকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মামি, এভাবে কথা বলছো কেন? মামি বললেন, তোকে দেখতে এসেছে, পছন্দ হলে এক্ষুনি আকত পরিয়ে নিয়ে যাবে। তোর বড় মামার মামি নিয়ে এসেছে সম্বন্ধটা, এবার বোধহয় তোর বিয়েটা হয়েই যাবে। আমি অবাক হলাম, তারা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কেন? গত 2 বছরে বড় মামার মামি অসংখ্য বিয়ের প্রস্তাব এনেছে আমার জন্য। মা বা আমি কেউই রাজি হয়নি। এবার একদম পাত্রপক্ষ নিয়েই এসেছে। মামিকে জিজ্ঞেস করলাম, মা কি বলেছে? মামি দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, তোর বড় মামার মামি তোর মায়ের মাথাটা খেয়ে নিয়েছে, ফুসলে ফাসলে তাকে রাজি করিয়ে নিয়েছে। তোর মাও রাজি হয়ে গেছে। আমি অবাক হলাম। ছোট মামি আবার বললেন, ছেলে আগে সুইজারল্যান্ডে ছিল, সেখানে এক বিদেশিকে বিয়ে করেছিল, কিন্তু সে চলে গেছে অন্য একজনের সাথে। একটা মেয়ে আছে, বয়স 5 বছর হবে। মেয়েটা শুধু মামা করে, তাই আবার বিয়ে করতে চাচ্ছে। ভাই বোন নেই, কিন্তু মা বাবা আছে, পাত্র বেশ বড় লোক। তাই তোর মামা মামি ধরে নিচ্ছে, এটুকু জেনেছি আমি। আমি কিছু বললাম না, ধপ করে বিছানায় বসে পড়লাম। কিছুক্ষণ পর মা এলেন আমার কাছে, এসে মামির বলা কথাগুলো বললেন। এরপর বললেন, আমারও ছেলে পছন্দ হয়েছে এবার। আমি চাই তুই এই ছেলেকে বিয়ে কর। আমি আর কতদিন থাকবো? আমার পর তোর খেয়াল কে রাখবে? বলেই মা কেঁদে ফেললেন। আমি মায়ের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। মাকে কখনো কষ্ট দিতে চাই না আমি। এমনিতে অনেক কষ্ট করেছে মা আমার জন্য, তাই মায়ের কথায় রাজি হয়ে গেলাম। মা একটা লাল রঙের শাড়ি এনে দিলেন আমাকে। শাড়িটা গায়ে জড়িয়ে আমি তৈরি হলাম পাত্রপক্ষের সামনে যাওয়ার জন্য। আমি তৈরি হয়ে বসে আছি, তখন ছোট মামি আমার কাছে আসলেন। তিনি মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার বিয়ের ব্যাপারে ছেলে জানে? ছোট মামি মলিন মুখে বললেন, এর জন্যই তো তোকে বিয়ে করছে। আমি বললাম, মানে? পাত্র বিয়ের জন্য এমন মেয়ে খুঁজছিল যার বাচ্চা হয় না, যাতে তার মেয়েকে নিজের ভেবে লালন পালন করে, সৎ মায়ের মতো আচরণ যাতে না করে, সন্তানের মর্ম বোঝে। তোর মামি তোর কথা বলেছে, তুই বন্ধা শুনেই তারা এসেছে। শুনে আমার মাথা আকাশ ভেঙে পড়ল। এই মিথ্যা অপবাদ নিয়ে আমার জীবন কাটাতে হবে? কি বলবো আমি? এর প্রতিবাদ করব না আমি? ছোট মামিকে কিছু বলবো? এর আগে মা আর বড় মামি চলে আসলো, আমাকে নিয়ে গেল পাত্রপক্ষের সামনে। মা যেতে যেতে আমাকে বলল, মা রে, একদম শান্ত থাকবি, এমন কোনো কাজ করবি না যাতে তোর বিয়েটা ভেঙে যাক। আমি খুব করে চাই তোর এই বিয়েটা হোক। আমি চুপ থাকলাম। এক নজর মায়ের দিকে তাকালাম। মায়ের মলিন মুখটা দেখে আর কিছু বললাম না, চুপচাপ এগিয়ে গেলাম। মাও চাইছে অপবাদ নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসে আমি। পাত্রপক্ষের আমাকে পছন্দ হলো, সাথে সাথেই বিয়ে পড়িয়ে দিল আমার। বন্ধা পরিচয় নিয়ে অন্য কারো স্ত্রী হয়ে গেলাম। চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। জীবনটা একদম তিক্ত মনে হচ্ছে এই মুহূর্তে। ছোট ছোট হাতে কেউ আমার চোখের পানি মুছতেই মস্তিষ্ক সচল হলো আমার। চোখ তুলে সামনে তাকাতেই দেখলাম ছোট একটা মেয়ে, দেখতে বিদেশিদের মতোই। মেয়েটা আমার চোখের জল মুছে দিয়ে বলল, তুমি কাঁদছো কেন? বাবা কি তোমাকেও বকেছে? বাবা একটুও ভালো না, আমাকেও খালি বকাবকি করে। তুমি কেঁদো না, আমি তোমাকে খুব আদর করব, তোমার সব কথা শুনবো। আমি চুপ করে মেয়েটার কথাগুলো শুনলাম। এটা যে আমার স্বামীর মেয়ে তাতে কোনো সন্দেহ নেই। মেয়েটার চেহারাটা ভীষণ মায়াবী। মেয়েটা বারবার আমাকে দেখছে আর হাসছে, মাঝে মাঝে আমার গাল টেনে দিচ্ছে। হঠাৎ করেও বলল, আমার মা, বলে খিলখিল করে হেসে উঠল। ভীষণ সুন্দর ওর হাসি, কিন্তু আমি চমকে উঠলাম। কখনো মা ডাক শুনিনি আমি। ওর মুখে মা ডাক শুনে বেশ ভালো লাগলো। মেয়েটা আমাকে বলল, তোমাকে একটা চুমু দেই?
আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই কথাবার্তায় ব্যস্ত। আমি একদম নিচু স্বরে ওকে বললাম, দাও। ও আমার দু গালে দুটো চুমু খেলো। এরপর বলল, আরও দিই। আমি হেসে ফেললাম ওর কথায়। আমার পাশের মানুষটা এ যাত্রায় বলল, জেনিসা, দুষ্টুমি করো না মায়ের সাথে, তাহলে মা তোমাকে একটু আদর করবে না। আমি চমকে উঠলাম তার কথায়। পাশ ফিরে তার দিকে তাকালাম। গম্ভীর মুখে আমার দিকে তাকিয়েছিলেন তিনি। উনি আমার দিকে তাকিয়ে আছেন দেখে দ্রুত চোখ ফিরিয়ে নিলাম আমি। মেয়েটা মুখটা ভার করে তার কোলে গিয়ে বসলো। সেও মেয়েকে জড়িয়ে ধরে একটা চুমু খেলো। এরপর সবার দিকে মনোযোগ দিল। আমি চুপচাপ বসে রইলাম। সন্ধ্যার দিকে আমাকে নিয়ে তাদের বাড়িতে রওনা হলো তারা। হঠাৎ করে বিয়ে করে শ্বশুরবাড়িতে যাচ্ছি। কি থেকে কি হয়ে গেল? কে ভেবেছিল আজ টিউশন থেকে ফিরেই এমন একটা কাণ্ড হবে। যাই হোক, মা যে এতে খুশি হয়েছে তাই অনেক। এই বয়সে আমাকে নিয়ে চিন্তিত থাকুক সেটা আমি চাই না। সেই আমার ছোট্টকাল থেকে আমাকে নিয়ে চিন্তা করে এসেছেন তিনি। আমার যখন বয়স 5 তখন আমার বাবা মারা গিয়েছিল। আমার বাবা পেশায় একজন উকিল ছিলেন। কি যেন একটা কেস লড়তে গিয়ে বিরোধী পক্ষের শত্রুদের হাতে খুন হন তিনি। এরপর থেকে মা একা হয়ে যান। মাকে দ্বিতীয়বার বিয়ে দিতে চেয়েছিলেন মামারা, কিন্তু মা তা করেননি। আমাকে নিয়ে কাটিয়ে দিয়েছেন সারা জীবন। ছোট থেকে একার হাতে লালন পালন করেছেন আমাকে। তাকে কষ্ট দেওয়ার ইচ্ছে বা মন মানসিকতা কিছুই আমার নেই। তাই তো আজ তার হঠাৎ বিয়ের আয়োজনটা মেনে নিলাম। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেললাম। আমার পাশে বসে আছে আমার স্বামী আরশ চৌধুরী। তার কোলে তার মেয়ে জেনিসা চৌধুরী। জেনিসা আমার দিকে তাকিয়ে হাসছে। ওর হাসি দেখে আমিও হেসে ফেললাম। তা দেখে ও বারবার ওনার কোল থেকে আমার কোলে আসতে চাচ্ছে। উনি আটকে রেখেছেন। বারবার এমন করায় উনি বললেন, জেনিসা, বেশি বেশি করছো কেন তুমি? মেয়েটা মুখ ভার করে নিল। এরপর আর একটা কথাও বলল না। আমার অনেক মায়া হলো। আমি দুহাত বাড়িয়ে দিলাম ওর দিকে। ও এবার বলল, মামনি আমায় নিতে চাচ্ছে, ছাড়ো তুমি আমাকে। তুমি একটুও ভালো না। আমি মামনির কাছে যাব। ওর কথায় উনি আমার দিকে তাকালেন। আমি 2 হাত বাড়িয়ে দিয়েছি দেখে জেনিসাকে ছেড়ে দিলেন উনি। আমি ওকে কোলে নিলাম। ওর গালে একটা চুমু খেলাম। ও তা দেখে আমার গালেও চুমু খেলো। এরপর আমাকে বলল, তোমার নামটা খুব সুন্দর। আমি হেসে বললাম, তুমি আমার নাম জানো? হ্যাঁ, সুজানা কবির মৌ। তোমার নাম? তুমি আমার নামও জানো না? এত রাগ আমার সাথে? আমার নাম জেনিসা চৌধুরী। জানো, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি ভীষণ মিষ্টি দেখতে। আমি এখন থেকে সবসময় তোমার সাথে থাকব। বলেও আমার গলা জড়িয়ে ধরল। আমি শুধু বললাম, আচ্ছা। এরপর থেকে ওর কথা শেষ নেই। একটার পর একটা কথা বলেই যাচ্ছে। এত পাকা পাকা কথা বলে মেয়েটা। শুনতে শুনতে বিরক্ত হলাম আমি। কিন্তু পাশ ফিরে দেখছি উনি মুস্কি মুস্কি হাসছে আর জেনিসার দিকে তাকাচ্ছে। সে মোটেও ওর কথায় বিরক্ত হচ্ছে না। মেয়ের কথাগুলো শুনে যাচ্ছে। মাঝে মাঝে টুকটাক জবাব দিচ্ছে। শ্বশুরবাড়ি এসে পৌঁছেছে কিছুক্ষণ আগে। তাদের বাড়িটা অনেক বড় আর সব জায়গায় আভিজাত্যের ছোঁয়া। ভালোই টাকা পয়সা আছে। আমি গাড়ি থেকে নামতেই জেনিসা আমার হাত ধরে টেনে আমাকে ভিতরে নিয়ে গেল। ভিতরে যেতে যেতে বলল, রূপান্টি, রূপান্টি, দেখো আমার মাকে নিয়ে এসেছি। কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, দেখে যাও। ওর কথা শুনে একটা মহিলা বেরিয়ে আসলো। এসে আমাকে দেখে বলল, আপনি মিস্টার আরশ চৌধুরীর ওয়াইফ? আমি মাথা নাড়লাম। মহিলা বলল, আমি রূপা আহমেদ। জেনিসাকে দেখাশোনার দায়িত্ব পালন করছি আমি। আমি কিছু বললাম না। আমার শাশুড়ি এসে বললেন, অনেকটা পথ জার্নি করেছো, যাও ঘরে যাও। আমি টগরকে বলছি তোমার জিনিসপত্রগুলো উপরে দিয়ে আসতে। ওনার বলা মাত্রই জেনিসা আমাকে নিয়ে হাঁটা শুরু করলো। বলল, আমি মামনিকে নিয়ে যাচ্ছি আমাদের রুমে। এখন থেকে আমি মামনির সাথে ঘুমাবো। পিছন থেকে আমার শাশুড়ি বললেন, জেনিসা, আস্তে আস্তে যাও, পড়ে যাবে তো। ও আমাকে টেনে সিঁড়ি বেয়ে একটা রুমে নিয়ে গেল।
সেখানে গিয়েই ও খাটের উপরে উঠে বসলো। আমাকে ডাকতে ডাকতে বলল, তুমি একপাশে ঘুমাবে, বাবা একপাশে ঘুমাবে, আর আমি মাঝে ঘুমাবো। বলে ও মাঝে শুয়ে পড়ল। আমি হেসে ফেললাম, গিয়ে ওর পাশে বসলাম। ও বলল, তুমি এতদিন কেন আসোনি মম? জানো আমি তোমাকে কত মিস করেছি। আমি একদম ভালো মেয়ে হয়ে থাকবো, তুমি আমাকে ছেড়ে যাবে না। বলে ও আমাকে জড়িয়ে ধরলো। বলল, স্কুলে সবাই বলে আমার মা নেই। ওদের কতবার বলেছি আমার মা আছে, ওরা বিশ্বাসই করে না। এখন আর কেউ বলতে পারবে না। এখন থেকে তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে, ঠিক আছে? অনেক মায়া হলো মেয়েটার জন্য আমার। মা ছাড়া জীবন আসলেই বড় কঠিন। এতটুকু একটা বাচ্চাকে রেখে তার মা কি করে চলে যেতে পারে? এত পাষাণও কোনো মা হয়? আমি যখন এগুলো ভাবছিলাম তখন উনি রুমে আসলেন। জেনিসা ওনাকে দেখিয়ে ওনাকে ওর অপর পাশে ডাকলো। বলল, তুমি এখানে আসো। আজ থেকে তুমি এখানে শোবে, আর আমি মাঝে, মম ওই পাশে। আমরা একসাথে থাকবো। উনি হাসলেন, বললেন, ঠিক আছে তাই হবে, কিন্তু এখন তোমার খেতে হবে। যাও, রূপান্টির কাছে যাও, উনি তোমাকে খাইয়ে দিবে। জেনিসা বলল, আমি মমের হাতে খাবো। উনি দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, তোমার মম তোমাকে কাল খাইয়ে দিবে। এখন জিদ ধরো না। তুমি এমন করলে মম তোমাকে একটু আদর করবে না, চলে যাবে। ওনার কথায় জেনিসা মুখ ফুলিয়ে চলে গেল। কিছুক্ষণ নীরব থাকলেন উনি। আমিও কিছু বললাম না। এরপর উনি আমাকে বললেন, জেনিসা অনেক চঞ্চল স্বভাবের, ভীষণ দুষ্ট। ওকে আমি সব কিছু দিতে পারলেও মায়ের আদর দিতে পারিনি। এজন্যই তোমাকে বিয়ে করেছি। ওর সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, নিজের মেয়ের মতো দেখবে ওকে। সন্তান কি জিনিস তা তো বোঝই। আশা করছি এমন কিছু করবে না যাতে জেনিসা কষ্ট পায়। আমার জীবন ওকে ঘিরে, কিন্তু এখন তোমাকে বিয়ে করেছি, তোমার দায়িত্ব এখন আমার। তোমার কিছু প্রয়োজন হলে আমাকে জানাবে, বলে উনি চলে গেলেন। আমি চুপচাপ ওনার কথাগুলো শুনলাম। এবারিতে আমার দিনগুলো জেনিসাকে নিয়েই কাটতে লাগলো। জেনিসা খুব আপন হয়ে উঠেছে আমার। সারাক্ষণ আমার সাথে থাকে, আমার হাতে খাবে, আমার সাথে ঘুমাবে, নানান বাহানা তার। আমার ভালোই লাগে। ছোট মানুষ, মিষ্টি একটা মেয়ে। এ বাড়িতে এসেছি 1 সপ্তাহের বেশি হয়ে গেছে। আরস আমার সাথে তেমন কথাবার্তা বলেন না, প্রয়োজন হলেই টুকটাক কথা বলেন। যাও বলেন সব জেনিসার ব্যাপারে। জেনিসার কি পছন্দ কি পছন্দ নয় ওইসব বিষয়ে কথা বলেন আরস। এছাড়া তেমন কথা বলেন না। আমিও বেশি মাথা ঘামাই না এসব নিয়ে। এ বিয়ে তো করার ইচ্ছে আমার ছিল না, হয়তো ওনারও ছিল না। দুজন দুজনের মতো থাকি, তাতেই বেশ ভালো হবে। তাছাড়া জেনিসার প্রতি আমারও মায়া জন্মে গেছে। ও যেভাবে মা, মম, মামনি বলে ডাকে, এরপরও ওর মায়ায় না পড়ে থাকি কি করে আমি? মেয়েটা এক এক সময় এক একটা বলে ডাকে আমাকে। কখনো মা, কখনো আম্মু, কখনো বা মম। ওকে গতকাল আমি জিজ্ঞেস করেছিলাম, এমন কেন করে ও? মা অথবা আম্মু না হলে মম একটা ডাকলেই তো হয়। ও হেসে আমাকে বলেছিল, আমার ভালো লাগে বলতে। তুমি এতদিন ছিলে না, তোমাকে আমি কত মিস করেছি জানো? তোমাকে আমি যখন যা ইচ্ছে তাই বলবো। এতদিন পর পেয়েছি তোমাকে, আমার যা ইচ্ছে বলবো। আম্মু আম্মু আম্মু, ওর কথা হেসে ফেলেছিলাম। যা ইচ্ছে বলুকো, আমার তো শুনতে ভালোই লাগে। এ বাড়িতে সবাই ভালো ব্যবহার করলেও আমার শাশুড়ি আমার থেকে দূরে দূরে থাকে। শাশুড়ি আর আরস দুজন এক ধাঁচের মানুষ। একদম সারাক্ষণ গম্ভীর হয়ে থাকে, তেমন কথাবার্তা বলে না। শাশুড়িকে দেখলে মনে হয় আমাকে দেখলে বুঝি বিরক্ত হয়। আমি জানি না এর পিছনে কারণ কি। আমাকে ওনার পছন্দ হয়নি নাকি আমি কোনো ভুল করেছি, জানি না এমন হচ্ছে কেন। আমার ভুল হলে বলেও তো দিতে পারে, কিন্তু তাও না। কিন্তু আমার শ্বশুর আবার ভীষণ মজার মানুষ। তিনি ভীষণ রসিক। সুযোগ পেলে আমার সাথে গল্প জুড়ে দেন। ওনার জীবনে নানান সময়ে ঘটে যাওয়া নানান মজার ঘটনা বলেন উনি। আমারও ভীষণ ভালো লাগে।
সব মিলিয়ে দিনগুলো ভালো যাচ্ছে। হঠাৎ আজ বিকেলে আরশ এসে বললেন, আগামীকাল আমরা ঢাকা যাচ্ছি। আমি তখন জামা কাপড় ভাঁজ করছিলাম। ওনার কথায় চমকে উঠলাম। আমি তাকে বললাম, ঢাকা যাব মানে? উনি ভ্রু কুঁচকে ফেললেন, বললেন, মানে আবার কি হবে? এভাবে বেড়ালেই কি চলবে? কাজ করতে হবে না? কাজ না করলে খাবো কি? আপনি ঢাকা থাকেন? তুমি জানতে না? না, কেউ বলেনি। উনি আর এ বিষয়ে কিছু বললেন না। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বললেন, তোমার আর জেনিসার সব জিনিসপত্র গুছিয়ে নিও। আগামীকাল সকালে ট্রেনে যাব আমরা। আমি মাথা নাড়লাম। উনি যাওয়ার পর সব গোছানো শুরু করলাম। একটু পরে জেনিসা এলো মুখ ভার করে। এসে বলল, মম, আমরা ঢাকায় যাচ্ছি জানো? আমার খুব মন খারাপ হচ্ছে। দাদা ভাই আর দাদুকে আর দেখব না। আবার আমাকে প্রতিদিন স্কুলে যেতে হবে। বাবার সব কথা শুনতে হবে, আর ভালো লাগে না। আমি ওকে কোলে তুলে নিলাম, বললাম, আমরা আবার আসবো তোমার দাদা ভাই আর দাদুর কাছে। এখন আমাদের যেতে হবে। একটুও মন খারাপ করবে না তুমি। তাহলে আমি কিন্তু তোমার সাথে যাব না। জেনিসা বলল, একদম মন খারাপ করব না। তুমি কিন্তু আমার সাথে যাবে, না হলে আমিও যাব না। আমি হেসে ফেললাম ওর কথায়। কিন্তু আমার পড়াশোনার কি হবে? আমি এখানে ভর্তি হয়েছি 2 বছর হলো। অনার্স শেষ হতে আরও 2 বছর লাগবে। রাতে যখন বাড়িতে আসলো আরশ, তখন তাকে আমি জিজ্ঞেস করলাম, ঢাকায় গেলে আমার পড়াশোনার কি হবে? উনি আমার দিকে গম্ভীর হয়ে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। এরপর বললেন, বছরের আর একটা মাসই তো, একটু কষ্ট করো। জেনিসা তোমাকে ছাড়া এখন ঢাকা যাবে না। ওর স্কুলও খোলা। এমনিতে অনেক দিন বন্ধ দিয়েছে। এবছর ওখানেই পড়ুক। সামনের বছর কি করা যায় দেখি। আমি কিছু বললাম না। তার কথা মেনে নিলাম। পরদিন সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আসার সময় আমার শাশুড়ি বললেন, শোনো, ওদের খেয়াল রেখো। ঠিকমতো বুঝে শুনে চলাফেরা করো। আমি শুধু বলেছিলাম, আচ্ছা। আচ্ছা বলে যখন আমি চলে আসছিলাম, তখন তিনি আমায় ডেকে বললেন, আর শোনো, নিজেরও খেয়াল রেখো। এমনিতেই পাটকাঠির মতো শরীর, ওখানে গেলে আবার বাতাসে উড়ে যেও না। খাওয়া দাওয়া কিছু করো কিন্তু। এখন আসো। আমাকে ধমকে কথাগুলো বললেন শাশুড়ি। কথাগুলো ভালো লাগলো আমার। এই কয়েকদিনে উনি তো আমার সাথে কথাই বলেননি। ধমাকা সুরাজ মিষ্টি কিছু কথা বলে দিল আমাকে। আমরা বের হয়ে গেলাম বাড়ি থেকে। চলে আসলাম ঢাকা। ঢাকায় ওনাদের একটা ফ্ল্যাট আছে। সেখানে আরও জেনিসাকে নিয়ে থাকেন। এখন থেকে আমিও এখানে থাকব। বাসায় ফিরে আরশ আমাকে সব কিছু দেখিয়ে দিতে লাগলেন। কোথায় কি আছে না আছে, কোনটা রান্নাঘর, সব। বাড়িতে মোট 5টা রুম আছে। 2টো বেডরুম, একটা গেস্ট রুম, একটা ড্রয়িং আর একটা ডাইনিং। এবারে রান্নাঘরটা বেশ বড়। আমি হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে রান্নাঘরে গেলাম রান্না করতে। জেনিসা ঘুমিয়ে গেছে ট্রেন থেকে নেমে গাড়িতে চড়ার পর। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। এখন রান্না না করলে মেয়েটা উঠে খাবে কি? এমনিতেই ট্রেনে বাহিরের অনেক খাবার খেয়েছে। এত বাহিরের খাবার খেলে তো পেট খারাপ করবে। ফ্রিজে মুরগির মাংস ছিল, সেটা ভিজিয়ে নিলাম। ভাত, মুরগির মাংস আর ডাল রান্না করব ঠিক করলাম। আমি চাল ধুয়ে চুলায় বসিয়েছি মাত্র। তখনই আরশ রান্নাঘরে এলেন। আমাকে বললেন, আমি খাবার অর্ডার করে দিয়েছি। জার্নি করে এসে এখন রান্না করতে হবে না। তুমি গিয়ে বিশ্রাম নাও। কি বলছেন আপনি? এখনও বাইরের অর্ডার করা খাবার খাবে মেয়েটা? সারাদিন মেয়েটা চিপস টিপস হাবিজাবি খেয়েছে, একটা কথাও শোনেনি। কতবার বারণ করলাম, মানল না। এত বাহিরের খাবার খেলে তো শরীর খারাপ করবে। আমার কথা শুনে আরশ কপাল কুঁচকে নিলেন। এরপর আমার দিকে কিছুটা এগিয়ে আসলেন। আমার দিকে কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। ভুল কিছু বলে ফেললাম নাকি আমি? উনি গম্ভীর স্বরে বললেন, তুমি যা দেখাচ্ছ সত্যি কি তুমি তা, নাকি 2 দিন পর পাল্টে যাবে? মায়ের মতো আগলে রাখবে তো
ওকে? তুমি পাল্টে গেলে কিন্তু জেনিসা একদম মেনে নিতে পারবে না। ও কিন্তু খুব নরম মনের, তার ওপর ছোট্ট একটা মানুষ। ওকে কষ্ট পেতে একদম দেখতে পারি না আমি, আমার সহ্য হয় না। জেনিসাকে ছাড়া আমার পৃথিবী শূন্য। ওকে ছাড়া থাকা আমার জন্য অসম্ভব। ও কিন্তু তোমাকে খুব সহজে আপন করে নিয়েছে, তোমাকে অনেক ভালোবেসে ফেলেছে। ওনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম আমি। হঠাৎই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, আর আপনি? মুখে একথা বলে নিজেই চমকে গেলাম আমি। আরশও কেসে উঠলেন। আমি দৌড়ে টেবিল থেকে এক গ্লাস পানি এনে দিলাম ওনাকে। উনি আমার দিকে তাকিয়ে থাকলেন। কাশা বন্ধ হয়ে গেছে ওনার। আমি গ্লাস হাতে দাঁড়িয়ে আছি, উনি নিচ্ছেন না। আমি ওনাকে বললাম, কি হলো, পানিটা নিন। আপনার কাশি চলে গেছে? পানি লাগবে না বলে উনি চলে গেলেন। আমি সেভাবেই দাঁড়িয়ে রইলাম। নিজের কর্মকাণ্ড দেখে নিজেরই লজ্জা লাগছে এখন। আমি রান্নাবান্না শেষ করে জেনিসাকে ঘুম থেকে উঠালাম। ওকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিলাম। আরশ অনেক আগেই বেরিয়েছেন। কোথায় গেছেন জানি না, আমি বলেও জাননি। জেনিসা খাওয়া শেষে বলল, এখন থেকে তুমি আমাকে স্কুলে দিয়ে আসবে। আমি আর বাবার সাথে যাব না। আমার সব ফ্রেন্ডদের মায়েরা এসে তাদের স্কুলে দিয়ে যায়, আবার ছুটি হলে নিয়ে আসে। তুমিও তাই করবে, ঠিক আছে? কথাটা বলে ও মলিন মুখে আমার দিকে তাকিয়ে থাকলো। এত সুন্দর করে বললে কি আমি আর না করতে পারি? ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ওর গাল দুটো টেনে দিলাম। এরপর বললাম, ঠিক আছে। ও হেসে ফেলল। আমার গলা জড়িয়ে ধরে বলল, তুমি একটা ভালো মা। আমি ওকে বকে জড়িয়ে নিলাম। আরশ ফিরলেন রাতে। জেনিসাকে কিছুক্ষণ পরিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। আরশ এসে জিজ্ঞেস করলেন, জেনিসা কোথায়? আমি বললাম, ঘুমিয়েছে। উনি ওহ বলে ভিতরে চলে গেলেন। আমি ওনার পিছু পিছু গেলাম। বিকেলে আমি রান্না করছিলাম তখন চলে গিয়েছিলেন উনি, খেয়ে যাননি। ওনার পিছু পিছু যেতে যেতে বললাম, আপনি তখন না খেয়ে চলে গিয়েছিলেন কেন? আরশ আমার দিকে ফিরে তাকালেন। আমি উত্তরের অপেক্ষা করতে লাগলাম। তিনি বললেন, খিদে ছিল না। এখন খিদে আছে, ভাত বাড়বো? উনি আমার দিকে তাকিয়ে রইলেন। আমার রাগ হলো ভীষণ। এই পর্যন্ত ওনাকে একটা কথা জিজ্ঞেস করার সাথে সাথে উত্তর পাইনি আমি। খুব ভেবেচিন্তে প্রত্যেকটা কথার উত্তর দেন তিনি, আর সাথে তার গোমরা মুখটা তো আছে। উনি মিনিট 2 পর বললেন, খেয়েছি। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। খেয়েছি 3 অক্ষরের এই শব্দটি বলতে জনাবের 2 মিনিট সময় লেগেছে। রাগে আমি তাকে বললাম, এই একটা শব্দ বলতে 2 মিনিট লাগিয়ে দিলেন? আপনার মস্তিষ্ক কি ধীরে কাজ করে? খেয়ে এসেছেন এটা বলতে এত সময় কার লাগে? বলে আমি আর তাকাইনি তার দিকে। রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেলাম। নিজের জন্য খাবার বেড়ে ডাইনিং টেবিলে এসে বসলাম। একাই খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পর জামা কাপড় পাল্টে আরশ এলেন আমার কাছে। টেবিলের একটা চেয়ার টেনে বসে পড়লেন তিনি। এরপর বললেন, জেনিসা খেয়েছে? আমি খাওয়াতে মন দিলাম, কিছু বললাম না। প্রায় 2 মিনিট পর বললাম, হ্যাঁ। আরশ বললেন, ঘুমিয়েছে কখন? আমি আবারও আগের নিয়মে 2 মিনিট পর বললাম, কিছুক্ষণ আগে। ও কাল তোমার সাথে স্কুলে যেতে যাচ্ছে, যাবে তুমি? আমি আবারও একই কাজ করলাম। কিছুক্ষণ পর বললাম, হ্যাঁ। উনি বোধহয় এবার বিরক্ত হলেন। বিরক্তি নিয়ে বললেন, এতক্ষণ সময় নিচ্ছ কেন উত্তর দিতে? আমার খাওয়া শেষ। প্লেট বাটি গুছিয়ে রান্নাঘরে যাওয়ার সময় বললাম, আপনার ওষুধই আপনাকে দিচ্ছি। আপনারও বোঝা উচিত ওষুধটা কতটা বিরক্তিকর। আমি চলে গেলাম। আরশ আমার দিকে হা করে তাকিয়ে থাকলেন। আমার মেজাজ তো উনিই বিগড়ে দিয়েছেন। রান্নাঘরে গিয়ে প্লেট বাটি ধুয়ে গোছগাছ করে রুমে এলাম। আরশ বারান্দার দরজার সামনে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে এগিয়ে আসলেন। আমি ততক্ষণে বিছানায় জেনিসার পাশে গিয়ে বসেছি। জেনিসাকে একটু চাপিয়ে নিজে শোয়ার জন্য জায়গা করে নিলাম। মেয়েটা শোয়া একটুও ভালো না, হাত পা ছড়িয়ে ছিটিয়ে ইচ্ছে মতো ঘুমায়ও। আমি আবার এত ছোটাছুটি করি না। এদিকে ভীষণ ভালো আমি। রাতে যেভাবে ঘুমাই সকালেও নিজেকে সেভাবে পাই। আমি শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন আরশ এসে বললেন, আমি আজকে ওই রুমটাই ঘুমাই, তুমি জেনিসাকে নিয়ে এখানে শো।
ওনার কথায় ফিরে তাকালাম ওনার দিকে। বিয়ের দিন থেকে জেনিসা মাছে আর আমরা দুজন দুপাশে শুই। আজ হঠাৎ ওনার কি হয়েছে জানা নেই আমার। আমি এ ব্যাপারে ঘাটাঘাটি করতে চাইলাম না। ওনার যেখানে ইচ্ছে ঘুমাক, আমার কি? আমার সাথে তো ঠিকমতো কথাই বলে না, ভালোবাসা তো দূরে থাক। আমি কম্বল গায়ে দিতে দিতে বললাম, আপনার যা ইচ্ছে, যাওয়ার সময় লাইটটা অফ করে দিয়ে যাবেন। বলে শুয়ে পড়লাম আমি। কিছুক্ষণ পরেই লাইটটা অফ হয়ে গেল। উনি দরজাটা চাপিয়ে দিয়ে চলে গেলেন। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল ফজরের আজান শুনে। আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়লাম। শীতের দিনে সকাল হতে সময় লাগে বেশ। 5:30 বেজে গেছে। 7টায় জেনিসার স্কুল। ওর জন্য নাস্তা বানিয়ে খাইয়ে স্কুলে নিয়ে যেতে হবে। আমি হুড়মুড়িয়ে উঠলাম। চোখটা ডলে জেনিসার দিকে তাকাতেই দেখলাম, ও মা, সে তার বাবার কোলে দিব্যি ঘুমাচ্ছে। রাতে না বললো ও ঘরে ঘুমাবে, তাহলে এখানে কি করছে সে? মন চাচ্ছে এখন উঠে জিজ্ঞেস করি এত ঢঙের কারণ কি, কিন্তু করলাম না। আমি উঠে বাথরুমে গিয়ে অজু করে আসলাম। অজু করে এসে দেখি সে উঠে গেছে, কিন্তু এখনও কম্বলের নিচে বসে আছে। এবার আমি আমার ইচ্ছেটা পূরণই করে ফেললাম। তাকে জিজ্ঞেস করলাম, রাতে না বললেন ও ঘরে শুবেন, তাহলে এখানে কি করছেন আপনি? আমার কথায় চমকে উঠলেন তিনি। আমার দিকে হা করে তাকিয়েই থাকলেন, জবাব দিলেন না। রেগে গেলাম আমি। ধমকের আওয়াজে বললাম, কি হলো, জবাব দিচ্ছেন না যে? উনি কেঁপে উঠলেন। আমি এমন করে বলবো হয়তো ভাবতে পারেননি। উনি বললেন, ঘুম আসছিল না, জেনিসাকে ছাড়া কখনো থাকিনি আমি, অভ্যেস হয়ে গেছে বোধহয়। বলে উনি বিছানা ছাড়লেন। আমিও নামাজ পড়তে চলে গেলাম। নামাজ শেষে রান্নাঘরে গেলাম নাস্তা বানাতে। জেনিসা রাতে বলেছিল আলু পরোটা খাবে, তাই আলু সিদ্ধ দিয়ে আমি আটা গুলিয়ে নিলাম। পরোটা বানাতে বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে দেখে জেনিসাকে ডাকতে গেলাম। গিয়ে দেখি সে উঠে গেছে। তার বাবা তাকে উঠিয়ে দাঁত ব্রাশ করাচ্ছে। তাই আমি আবার রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে বাকি পরোটাগুলো ভেজে নিলাম। ডাইনিং টেবিলে পরোটা রেখে জেনিসাকে ডাকলাম। জেনিসা আসলো স্কুল ড্রেস পরে। সে একদম রেডি। ওকে বসিয়ে পরোটা খাইয়ে দিলাম আমি। জেনিসার খাওয়া যখন শেষ তখন আরশ আসলেন। একদম ফর্মাল পোশাক, অফিসের জন্য রেডি হয়ে এসেছেন। তাড়াহুড়ো করে বললেন, জলদি চলো, লেট হচ্ছে। আমি বললাম, আপনি খাবেন না? তার সংকীর্ণ উত্তর, না। ভীষণ কষ্ট পেলাম তার উত্তরে। গতকাল থেকে দেখছি যাই সাচ্ছি খাচ্ছেন না উনি। আমি কিছু বললাম না। জেনিসার খাওয়া শেষ, উঠে গেলাম। উনি বললেন, তুমি যাবে না? আমি আসছি বলে রুমে গেলাম। বোরকা পরে হ্যান্ডব্যাগটা নিয়ে বেরিয়ে আসলাম। জেনিসা এসে আমার হাত ধরল। উনি বললেন, দ্রুত আসো, ওকে স্কুলে দিয়ে তোমাকে বাসায় নামিয়ে এরপর অফিসে যেতে হবে আমাকে। অনেক সময় লাগবে, আসো। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি করেন আপনি? উনি দীর্ঘশ্বাস ফেললেন। হয়তো তাড়াহুড়োর সময় এমন প্রশ্ন আশা করেননি। বললেন, বাবার ব্যবসা সামলাই। আমার সম্পর্কে কিছু না জেনেই বিয়ে করে ফেলেছ? অদ্ভুত মেয়ে তো তুমি। আর কিছু জিজ্ঞেস করার থাকলে পরে করো, এখন দ্রুত আসো। আমি আর কিছু বললাম না। আমাকে তারা সময় দিয়েছে। জেনিসাকে নিয়ে বাসা থেকে বের হলাম। স্কুলে যাওয়ার পথে জেনিসা এটা সেটা নিয়ে অনেক কথা বলল। আমি শুনতে থাকলাম, মাঝে মাঝে টুকটাক জবাব দিচ্ছি। এ কয়েকদিনে ওর এমন হাজারো কথা শুনেছি আমি। এখন আর একটু বিরক্ত লাগে না এসব আমার কাছে। স্কুলে পৌঁছে জেনিসাকে ভিতরে নিয়ে গেলাম। আরশও এলেন আমাদের সাথে। জেনিসা একটা মহিলাকে দেখে দৌড়ে গেল। তার কাছে গিয়ে বলল, লিলি মিস, লিলি মিস, ওই তো আমার মম এসেছে। জেনিসা আঙুল দিয়ে ইশারা করলো আমার দিকে। মহিলাটা মিষ্টি হেসে আমার দিকে আসলো। এসে বলল, আমি জেনিসার ক্লাস টিচার। আপনাকে দেখে অনেক ভালো লাগলো। রাগ করে স্বামী সংসার মেয়ে রেখে কেউ এতদিন বাপের বাড়ি থাকে মিসেস চৌধুরী? একটু রাগটা কন্ট্রোল করবেন। বলেই মিষ্টি হেসে উনি জেনিসাকে নিয়ে চলে গেলেন। আমি বোকার মতো তাকিয়ে রইলাম। কি থেকে কি হচ্ছে কিছুই মাথায় ঢুকলো না আমার। মহিলাটা এসব কি বলে গেল?
রাগ করে বাপের বাড়ি কবে গেলাম আমি? শত ভাবনা চিন্তার পরও যখন তার কথা আমার মাথায় পৌঁছালো না, তখন সন্দিহান দৃষ্টিতে তাকালাম আরশের দিকে। উনি মিটিমিটি হাসছেন দেখে আমার সন্দেহ আরও বাড়ল। আমি তার দিকে তাকিয়ে আছি, দেখিয়ে উনি হাসা বন্ধ করে দিলেন। নিত্যদিনের মতো মুখটা গম্ভীর করে নিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হচ্ছে এসব? আপনি তাদের কি বলেছেন? আরশ বললেন, জেনিসাকে এখানে ভর্তির সময় বলেছি ওর মা তার বাবার বাড়ি। আমার সাথে তুমুল ঝগড়া হয়েছে, তাই বাবার বাড়ি চলে গেছে। আপনার আগের স্ত্রীর কথা বলছেন? আরশ চমকে উঠলেন, কিছুক্ষণ নীরব থাকলেন, এরপর হাঁটা ধরলেন। আমিও তার পিছন পিছন হাঁটা শুরু করলাম। গাড়িতে উঠে উনি বললেন, সে অনেক আগেই চলে গেছে মো। জেনিসার ভর্তির সময় আমি মিথ্যে বলেছি, যাতে কেউ এটা বুঝতে পারে না যে ওর মা নেই। আমি চাই না ওর মায়ের ব্যাপারে কেউ জানুক। এ বিষয়ে আমাকে আর কিছু জিজ্ঞেস করবে না প্লিজ। আমি আর কিছু বললাম না। উনি গাড়ি স্টার্ট দিলেন। কিছু দূর যেতেই জানালা দিয়ে দেখলাম একটা ভ্যান গাড়ি, যার ওপর বিভিন্ন ধরনের সবজি বিক্রি করছে এক লোক। বাড়িতে ফ্রিজে মাছ মাংস পেল, কোনো শাকসবজি পাইনি আমি। শাকসবজি নেওয়া দরকার। আমি আরশকে বললাম, ওই দেখুন সবজি বিক্রি করছে, বাড়িতে সবজি নেই কিছু, সবজি কিনে নিন। আরশ গাড়ি থেকে নেমে গেলেন। সিম, গাজর, ফুলকপি আর বাঁধাকপি নিয়ে আসলেন। এগুলো পিছনে রেখে আবার গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি এসে থামলো বাড়ির সামনে। বাজার নিয়ে গাড়ি থেকে বের হলেন উনি। আমিও বের হলাম। লিফটে উঠে উনি বললেন, আজ থেকে নাহার চাচি আসবেন। আমাদের বাসার রান্নাবান্না সহ যাবতীয় কাজ তিনিই করে দেন। তোমার একার হাতে সব করার প্রয়োজন নেই। আমি কিছু বললাম না। লিফট চলে এসেছে। ঘরে জিনিসপত্রগুলো দিয়ে উনি চলে গেলেন। যাওয়ার সময় আমাকে বারবার বলে গেলেন, কেউ আসলে দরজা খুলতে না। এমন একটা ভাব, মনে হয় আমি কিছু জানি না। নাহার চাচির একটা ছবি দেখিয়ে বলেছেন, ওনাকে দেখলে শুধু দরজা খুলতে। আমি শুধু হ্যাঁ হ্যাঁ বলে মাথা দুলিয়ে গেছি। উনি যেতেই বোরকা খুলে খেয়ে নিলাম। এরপর কি কি রান্না করবো আজ সেগুলো গুছিয়ে নিলাম। তখন এলেন নাহার চাচি। উনি আসার পর আমার সাথে কিছুক্ষণ কুশল বিনিময়ের পর রান্নার কাজে লেগে পড়লেন। বেলা 11:30টার দিকে জেনিসাকে নিয়ে রতন ভাইয়া বাসায় আসলো। আরশ আমাকে আগেই ফোন করে বলে দিয়েছিলেন রতন ভাইয়া জেনিসাকে স্কুল থেকে বাসায় নিয়ে আসে। উনি আরশের ড্রাইভার। এছাড়াও বাসা টুকটাক কাজ করেন উনি। জেনিসা আসার পর ওকে গোসল করিয়ে দিলাম। নাহার চাচি রান্নাবান্নার পর ঘর দুয়ার গুছিয়ে দিয়ে চলে গেলেন। সারাদিন বাসায় আমি আর জেনিসাই ছিলাম। সন্ধ্যায় ওকে আমি পড়তে বসিয়েছিলাম। পড়া শেষে ও আবার ওর কথা ঝুড়ি নিয়ে বসলো। আমার মনে ঘুরপাক খাচ্ছে আরেক প্রশ্ন, যদি জেনিসাকে নিয়ে আরশ একাই থাকেন আর উনি তো সারাদিন অফিসে থাকেন, তাহলে জেনিসার খেয়াল রাখে কে? আমি জেনিসাকে জিজ্ঞেস করলাম, জেনিসা, তোমার বাবা তো সারাদিন অফিসেই থাকে, তুমি বাসায় একা থাকতে কি করে? জেনিসা হেসে ফেলল, বলল, আমি তো সারাদিন বাবার কাছেই থাকতাম। সকালে বাবা আমাকে স্কুলে দিয়ে আসতো। রতন আঙ্কেল এসে আবার আমাকে বাবার কাছে নিয়ে যেত। বাবার সাথে আমি সারা দিন থাকতাম। সন্ধ্যায় আমরা দুজনে বাসায় আসতাম। আর শুক্রবার আমরা দুজনে বেড়াতে যেতাম। রাজশাহীতে থাকা অবস্থায় রূপা আহমেদ নামের একজন ভদ্রমহিলা জেনিসাকে দেখাশোনা করতে শুনেছিলাম। আমি ও বাড়িতে যাওয়ার পর আর আসেননি। তার কথা জানতে ইচ্ছে হলো। আমি জেনিসাকে জিজ্ঞেস করলাম, তোমার রূপা আন্টি না তোমার দেখাশোনা করতো? রূপা আন্টি তো শুধু দাদুর কাছে গেলেই আসে, এখানে তো আসে না। আমি আর কিছু বললাম না। আরশ এলেন রাতে। আসার সময় জেনিসার জন্য কিছু চকলেট আনলেন। ও ওগুলো পেয়ে ভীষণ খুশি। ওগুলো নিয়ে রুমে চলে গেল। আরও জামা কাপড় পাল্টে আমার কাছে আসলেন, বললেন, খাবার দাও। আমি টেবিলে খাবার দিলাম। জেনিসাকেও ডাকলাম খাওয়ার জন্য। ও এখনও খায়নি আজ।
ওকে খাইয়ে দিলেও চলে গেল। আরসের খাওয়া প্রায় শেষ। আমি নিজের জন্য খাবার বাড়লাম। আরস খেয়ে বেসিন থেকে হাত ধুয়ে আসলো। আমি খাচ্ছি। সে আমার সামনেই ঘুরঘুর করছে, মনে হচ্ছে কিছু একটা বলতে চাচ্ছে। না হলে আমার আশেপাশে ওনাকে এমন করে কখনো ঘুরতে দেখিনি আমি। ওনার এমন আচরণের কারণে আমি খেতেও পারছি না ঠিক মতো। আমি খাওয়া থামিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? এভাবে ঘুরঘুর করছেন কেন? আরস থেমে গেলেন। স্বাভাবিকভাবেই বললেন, হ্যাঁ। আমি আবার খাওয়া শুরু করলাম। এক লোকমা ভাত মুখে নিয়ে বললাম, বলে ফেলুন জলদি। উনি চুপ করেই রইলেন। আমি এক নজর ওনার দিকে তাকালাম। উনি কিছু বলছে না দেখে খাওয়া শুরু করলাম। হঠাৎ উনি বললেন, জেনিসার জন্ম নিবন্ধন করব। আমি বললাম, করুন, সমস্যা কোথায়? মায়ের নাম দিব। দিন, তাতে সমস্যাটা কি? তোমার নাম দিব। তোমার কোনো সমস্যা নেই তো? চমকে উঠলাম আমি। খাওয়া বন্ধ হয়ে গেল আমার। কিন্তু নিজেকে স্বাভাবিক দেখিয়ে বললাম, আমার নাম কেন? ওর মায়ের নাম দিন। আমার নাম দেওয়া ঠিক হবে না। উনি কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর বললেন, আমি তোমার নাম দিতে চাচ্ছি। আবার এক নজর ওনাকে দেখলাম। এরপর বললাম, কেন? উনি দীর্ঘশ্বাস ফেললেন। এরপর বললেন, যে চলে গেছে তার কোনো কিছু আমার জীবনে রাখতে চাই না আমি। আমার মেয়ের জীবনেও না। আমি মাথা নাড়লাম। ভাবলাম প্রাক্তন বুঝি খুব ঘৃণা করেন উনি। কিন্তু যত যাই হোক, সে তো জেনিসার মা। হঠাৎ করে এসে যদি মেয়ের অধিকার চায় তখন? মেয়ে তো ওনারই, এটা তো আর মিথ্যে নয়। তাই ওনাকে আমি বললাম, আপনি রাখতে চাচ্ছেন না ঠিক আছে, কিন্তু সে তো জেনিসার মা। ধরুন কোনো এক সময় সে এসে জেনিসার অধিকার চাইল, তখন কি করবেন আপনি? আমার কথা শেষ হতে আরও দ্রুত বললেন, সে আসবে না। আপনি এত শিওর হয়ে কিভাবে বলছেন? আমি জানি। ওনার এমন কথায় কি বলবো বুঝলাম না। আমি চুপ থাকলাম। আরও আবার বললেন, উত্তর দিলে না তো? কি উত্তর দিব আমি? আমি তো জেনিসার আসল মা না। ওকে বড় হয়ে কখনো জানতে পারবে না। আমি তাকে বললাম, দিন, সেটা তো কোনো বিষয় না, কিন্তু জেনিসা কি বড় হয়ে জানবে না আমি যে তার মা নই? তখন কি করবেন আপনি? উনি বললেন, তুমি না বললে জানবে না। ও জানে তুমি ওর মা। এসব বিষয়ে আর কথা বলো না। শুধু একটা প্রমিস করো যে কখনো ওকে বলবে না তুমি ওর আসল মা নও। মায়ের মতো সবসময় ওকে আগলে রাখবে। আমার উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে কখনো তুমি ওর সাথে খারাপ ব্যবহার করবে না। কথাগুলো বলার সময় অন্যরকম লাগছিল আরশকে। করুণার সুরে কথাগুলো বলছিলেন উনি। আমি কি বলবো বুঝে আসলো না। আমি শুধু মাথা নাড়লাম। উনি যেন হাফ ছেড়ে বাঁচলেন। এরপর উঠে চলে গেলেন। আমি চুপচাপ সেভাবেই বসে থাকলাম। মাথায় কিছুই ঢুকছে না। ওনার সব কথার মাঝে কেমন যেন একটা কিন্তু লুকিয়ে আছে, যেটা আমি জানি না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।